মা, এই নিন আপনার আদা দেওয়া দুধ চা। তা মা, আজ আপনার উঠতে এত দেরি হয়ে গেল যে? এখন আপনার শরীর খারাপ নাকি? আর বলো না, ওই সকাল থেকে একটু মাথাটা ধরেছে। আর জানোই তো এখন বেশ গরমও পড়ে গিয়েছে। আর কাল সন্ধ্যাবেলা স্নান করেছিলাম। হ্যাঁ জানি মা, আর এটাও জানি যে আপনার গরমের শুরুতে একটু শরীর খারাপ থাকে। তা এখন আপনি চা খেয়ে নিন, দেখবেন আপনার মাথা ছেড়ে যাবে। চাঁদনি এভাবে বললে তখন শাশুড়ি মা অর্থাৎ অপর্ণা দেবী তখন চা খেতে শুরু করে দেয় এবং কিছুটা চা খেয়ে অপর্ণা দেবী বলে, তা বৌমা, তুমি এখন রান্নাঘরে গিয়ে চা করতে গেলে কেন? মালা তো বাড়িতেই ছিল, ওকেই বলতে পারতে, ও তো চা করে নিয়ে আসতো। হ্যাঁ মা, সে আমিও জানি। আর যেখানে সামান্য 1 কাপ চা, তাই এখন এটা করার জন্য আবার মালাকে বিরক্ত করার কি আছে? আরে বৌমা, সে আমিও জানি, কিন্তু এখন এত গরম পড়েছে, তাই হুটহাট করে রান্নাঘরে তোমার না যাওয়াই ভালো। আর আমিও সেটাই করি, গরম পড়লে তো আমি রান্নাঘরে ঘুরতেও যাই না। আপনিও না মা এমন হাসির কথা বলেন না। বলি, আমরা তো এখানে সবসময় এসিতেই থাকি, একটুখানিকের জন্য রান্নাঘরে গেলে কিছু হবে না, বুঝেছেন? আরে বৌমা, সে ঠিক আছে, কিন্তু তুমি এত ফর্সা দেখতে, এখন এই গরমে রান্নাঘরের উনানের তাপের কাছে গেলে তুমি কালো হয়ে যাবে। আর আমি চাই না তোমার এত সুন্দর রংখানা কালো হয়ে যাক। মা, এটুকু গরমে আমি কালো হব বলে আমার মনে হয় না। আর যেখানে আমার বাপের বাড়িতে তো এইসব কিছুই ছিল না, না তো সেখানে এসি ছিল, আর না তো সেখানে গ্যাস ওভেনে রান্না হতো। বৌমা, সেটা তোমার আগের জীবন ছিল। আর মানুষের সব সময় সময় এক থাকে না, সময় পরিবর্তন হয়। আর যেখানে আমি তোমাকে পছন্দ করে এই বাড়িতে নিয়ে এসেছি, আমি তোমার কোনো কষ্ট হতে দেব না। কিন্তু হ্যাঁ, আমার ছোট ছেলের দেওয়ার কষ্ট আমি কখনোই ভুলতে পারবো না। মা, ওসব কথা এখন বাদ দিন, আপনি চাটা খেয়ে দিন, দেখবেন আপনার মাথার যন্ত্রণা অনেকটা কমে গিয়েছে। আসলে অপর্ণা দেবী ঠিকই বলছিল। কয়েক মাস আগের কথা। অপর্ণা দেবী তার 2 ছেলে পলাশ, বিক্রম এবং এক বৌমা চাঁদনিকে নিয়ে রূপকোজ্জ্বল নামক শহরে বাস করত। বড় ছেলে পলাশ এবং চাঁদনিকে নিয়ে অপর্ণা দেবীর বেশ ভালোই সুখের দিন কাটছিল। কিন্তু এমনই একদিন অপর্ণা দেবীর ছোট ছেলে বিক্রম চাঁদনির ছোট বোন রুমকিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। তখন, এ কি বিক্রম, এ তুই কাকে নিয়ে এসেছিস? এ তো কালো ভূত একটা মেয়ে। কেন মা, তুমি কি রুমকিকে চেনো না নাকি? এটা তো বৌদির বোন। আর এখন থেকে এ তোমার ছোট বৌমা, মানে এই বাড়ির ছোট বউ। আর আমি একে বিয়ে করেছি। না, চিনবো না কেন? কিন্তু এই মেয়েকে তুই বাড়িতে বউ করে নিয়ে এসেছিস, সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। কিন্তু মা, আমাদের এখন বিয়ে হয়ে গেছে, আর আমরা আইনেও সামাজিকভাবে দুজন দুজনের স্বামী স্ত্রী। এখন তোমার আপত্তি থাকলেও আমাদের কিছুই করার নেই। সে ঠিক আছে, কিন্তু তুই তোর বউকে নিয়ে এ বাড়ি থেকে দূর হ। ওই কালী মেয়ের আমার ঘরে কোনোই জায়গা নেই। আমি আমার বড় বৌমাকে এনেছি যেমন ফর্সা দেখতে সুন্দর, আবার ছোট ছেলের বৌমাও আমি ফর্সা দেখতে সুন্দরই করব ভেবে রেখেছিলাম। অপর্ণা দেবী এভাবে বললে তখন তাদের মন খারাপ হয়ে যায়। এরপর তারা সেখান থেকে সেই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যায় এবং একটা ভাড়াটে বাড়িতে গিয়ে ওঠে। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। এমনই একদিন অপর্ণা দেবীর বাড়িতে একটা অনুষ্ঠান ছিল। তখন তার বড় ছেলে পলাশ বলে, মা, বাড়িতে অনুষ্ঠান তো খুব বড় করেই আয়োজন করা হয়েছে, কিন্তু বিক্রম আর রুমকিকে যদি এখানে না ডাকি তাহলে আমাদেরকেই লোকে খারাপ বলবে। এখন তুমি কি বলো? হ্যাঁ সে তো বটেই, কিন্তু কি আর করা যাবে, কিছুক্ষণের জন্য ওদেরকে না হয় ডেকেই নেওয়া হবে। এই বলে পলাশ এবং অপর্ণা দেবী নিজেদের মধ্যে সিদ্ধান্ত করে নেয়। এরপর অনুষ্ঠানের দিন এসে উপস্থিত হয়। অপর্ণা দেবী তার বড় ছেলে এবং বড় বৌমাকে খুবই ভালোবাসতেন, তাই বড় বৌমা চাঁদনিকে নিত্য নতুন জুয়েলারি থেকে আরম্ভ করে আভিজাত্য শাড়ি সবকিছুই দিয়ে সুসজ্জিত করে তুলেছিলেন। এদিকে ছোট বৌমার রুমকির হিসাব মতো কিছুই ছিল না। সে একটা সাদামাটা দারিদ্র বাড়ির মতোই জীবনযাপন অতিবাহিত করত। এরপর অপর্ণা দেবীর বাড়িতে আসা কিছু গেস্ট বলে, কি গো অপর্ণা দি, একেবারেই তুই বৌমা রয়েছে। বড় বৌমাকে দেখতে যেমন সুন্দর তেমন ধনী বাড়ির বলেই মনে হচ্ছে, আর তোমার ছোট বৌমাকে দেখে তো ভিখিরি বাড়ির বউ বলেই মনে হচ্ছে। তোমার বড় বৌমাকে তো দেখতে এত সুন্দর, আর ছোট বৌমাকে কি দেখে পছন্দ করে নিয়ে এসেছো? কি আর বলবো, সবই ভাগ্যের ফের।
যে যেমন কাজ করবে তার ভাগ্যে তো সেরকমই থাকবে, তাই না? বড় ছেলের বিয়ে আমি আমার পছন্দ মতোই দিয়েছিলাম বলে বড় বৌমা আজ আমার রাজরানীর মতো আছে। তেমনই ছোট ছেলে নিজের পছন্দে বিয়ে করেছে, ওর যেমন সামর্থ্য ও তো তেমনই থাকবে। সত্যি অপর্ণাদি, তুমি ঠিকই বলেছ। মানুষ নিজের ভাগ্য নিজেই তৈরি করে, তাই না? এখন তোমার ছোট ছেলে যদি তোমার পছন্দে বিয়ে করত, তাহলে আজও রাজরাজা হয়ে থাকতো। ওখানে উপস্থিত সকলেই এভাবেই কটু কথা বললে রুমকির তখন খুবই খারাপ লাগে। এরপর সে সেখান থেকে বাড়ি চলে আসে এবং বাড়ি গিয়ে বিক্রমকে বলে, বিক্রম, এই সব কিছু আমার জন্যই হচ্ছে। আমি যদি আজ তোমাকে বিয়ে না করতাম, তুমিও তোমার দাদার মতো রাজরাজাই হয়ে থাকতে। তুমি আমাকে বিয়ে করে ভিখিরি দারিদ্রের মতো জীবনযাপন করছো। রুমকি, এভাবে বলো না। ঈশ্বর তাহলে আমাদের উপরে সন্তুষ্ট থাকবেন না? আর তুমি তো জানো যে ঈশ্বর যা করে ভালোর জন্যই করে। তুমি দেখবে আজ যে তুমি এই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছ, একদিন তোমার সুখ আসবেই, আর তখন সকলেই তোমাকে সম্মান করবে। বিক্রম রুমকিকে এভাবেই সান্ত্বনা দিচ্ছিল। বিক্রমের কথা শুনে রুমকি তখন কিছুটা হলেও নিজের মনকে বোধ দেয়। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। এদিকে বিক্রম এবং রুমকি দারিদ্র্যের মতোই জীবন অতিবাহিত করত, আর ওদিকে অপর্ণা দেবী তার বড় ছেলে এবং বড় বৌমাকে নিয়ে বিলাসবহুল জীবনযাপন অতিবাহিত করত। এমনই একদিন হঠাৎই পলাশের ফোনে তার অফিস থেকে ফোন আসে। হ্যালো পলাশ, তোমার জন্য আমাদের অফিসে লস খেয়েছে, তাই আমরা চাই তুমি কাল থেকে আমাদের অফিসে কাজে এসো না। ম্যানেজারের মুখে এরকম কথা শুনে পলাশ খুবই চিন্তায় পড়ে যায়। এরপর সে সমস্ত কথা তার মা ও স্ত্রীকে শোনায়। এখন থেকে তাদের দুঃখের দিন শুরু হয়ে গিয়েছিল। বলে না, ঈশ্বর কার কপালে কি লিখে রাখেন সেটা উনি ছাড়া কেউই জানেন না। আর এদিকে বিক্রমের প্রমোশন দ্বিগুণ হয়ে গিয়েছিল, যার ফলে তার সংসারে স্বাচ্ছন্দ্য ফিরে এসেছিল। একই ক্ষণে দুই পরিবারের পুরোপুরি উল্টে গিয়েছিল। একজন রাতারাতি ধনী থেকে দারিদ্র হয়ে গিয়েছিল, আর একজন দারিদ্র থেকে রাতারাতির মধ্যেই ধনী হয়ে গিয়েছিল। এভাবেই দুজনের সংসারে নতুন মোড় চলে আসে। এদিকে অপর্ণা দেবী এবং তার ছেলে বৌমাদের অবস্থা খুবই সংকটজনক হয়ে গিয়েছিল। তাই তারা এক এক করে বাড়ির দামি দামি জিনিসপত্র বাজারে বিক্রি করা শুরু করে দিয়েছিল। এমনই একদিন পলাশ তাদের বাড়ির এসি বিক্রি করতে এক ভাঙ্গারের দোকানে যাচ্ছিল। ঠিক সেই সময় বিক্রমের সঙ্গে তার দেখা হয়। তখন, হ্যাঁ রে দাদা, তুই এসি নিয়ে কোথায় যাচ্ছিস? এটা বোধহয় খারাপ হয়ে গেছে আর তুই সারাতে যাচ্ছিস, তাই তো? না রে ভাই, তুই ভুল ভাবছিস, কারণ আমাদের এসি খারাপ হয়নি, আমি এটাকে বিক্রি করতে যাচ্ছি। আসলে এমনই পরিস্থিতি হয়ে গিয়েছে যে এখন আমাদের বাড়িতে খাওয়ার মতোও কিছু নেই। পলাশ এভাবেই বিক্রমকে সমস্ত কথা শোনায়। সবকিছু শুনে বিক্রমের খুবই খারাপ লাগে। এরপর তখন যে যার বাড়ি ফিরে যায়। এদিকে বিক্রম এসে রুমকিকে সমস্ত কথা জানায়। সমস্ত কথা শোনার পর রুমকি বিক্রমকে নিয়ে তার শ্বশুর বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর তারা অপর্ণা দেবীর বাড়িতে এসে উপস্থিত হয়। তখন, কি হলো, তোরা এখানে কি করতে এসেছিস? ও আচ্ছা, আমাদের এই দুর্দিনে তোরা আমাদের উপরে হাসাহাসি করতে এসেছিস, তাই তো? না মা, তুমি ভুল ভাবছো, কারণ আমরা তোমাদের এই দুর্দিনে হাসাহাসি করতে আসিনি, তোমাদের পাশে থেকে এই বাড়ির ছেলের দায়িত্ব পালন করতে এসেছি। মা, আপনি যদি অনুমতি দেন, তাহলে আমরা এই দুর্দিনে আপনাদের পাশে থেকে এই সংসারটাকে আগের মতোই সচ্ছল ও স্বাচ্ছন্দ্যের করে তুলতে চাই। রুমকি ও বিক্রম এভাবে দুর্দিনে পাশে এসে দাঁড়াবে সেটা ওই বাড়ির কেউই আশা করেনি। এরপর তারা সকলেই একসঙ্গে থাকতে শুরু করে। এদিকে বিক্রমের প্রমোশন হওয়ায় তার বেতন বেশ মোটা অঙ্কেরই হয়ে গিয়েছিল, যার ফলে সে তার সংসারের সকলকে আগের মতোই সুস্থ ও স্বাচ্ছন্দ্যের জীবন দিতে সফল হয়েছিল। এমনই একদিন রুমকি বাইরে গরমে উনানে রান্না করছিল। তখন, এ কি ছোট বৌমা, তুমি এখন এই গরমে কাঠের উনানে রান্না করছো কেন? তোমার তো গরম হবে, তাই না? না মা, আমার গরম হবে না, আমার এসব অভ্যাস আছে। আপনি চিন্তা করবেন না, আপনি বরং ভিতরে যান এবং এসে ঠান্ডা হাওয়াতে বসুন। আপনাদের এই গরমে থাকা অভ্যাস নেই, আমি এদিকটা ঠিক সামলে নেব। রুমকি এভাবে বললে অপর্ণা দেবী তখন নিজের ভুল বুঝতে পারে। তখন সে বলে, বৌমা, আমায় তুমি ক্ষমা করে দাও। আজ তোমরা আমাদের পাশে এসে না দাঁড়ালে আমাদের হয়তো রাস্তায় গিয়ে দাঁড়াতে হতো,
আমি কোনোদিনই তোমার প্রাপ্য সম্মান তোমাকে দিতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও বৌমা। অপর্ণা দেবী যখন এভাবেই ক্ষমা চাইছিল, ঠিক তখনই চাঁদনি সেখানে আসে এবং সে বলে, হ্যাঁ রে বোন, আমাকেও তুই ক্ষমা করে দে। আমি তোর বড় দিদি হয়েও কোনোদিনও সেই কর্তব্যটা পালন করতে পারিনি। আজ তুই ছোট বোন হয়ে এই গোটা সংসারকে কেমন আগলে রেখেছিস। আমায় ক্ষমা করে দে বোন। তারা শাশুড়ি বৌমা মিলে এভাবেই রুমকির কাছে ক্ষমা চাইতে থাকে। তখন রুমকি বলে, মা, দিদি, আপনারা আমাকে এভাবে বলে আর ছোট করবেন না। আপনারা আমাকে এই বাড়িতে থাকতে দিয়েছেন, আমাকে এই বাড়ির বউ হিসাবে মেনে নিয়েছেন, এটাই আমার কাছে অনেক। আর যেটা আমি করছি এটা তো আমার কর্তব্য, তাই না? রুমকির এরকম উদারতা দেখে অপর্ণা দেবী এবং চাঁদনির চোখে জল চলে আসে। এরপর থেকে তারা রুমকির সাথে আর আগের মতো ব্যবহার করতো না। এখন রুমকি ওই বাড়ির প্রধান কর্ত্রী হয়ে গিয়েছিল। সেই এখন ওই বাড়ির সমস্ত দিক সামলাতো, যার ফলে তারা সকলেই অনেক খুশি ছিল। এভাবেই তারা সুখী শান্তিতে বাস করতে থাকে।